সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অন্যায়ের প্রতিকার চাইতে মানুষ দ্বারস্থ হন আদালতের, প্রতিকার মেলেও, কিন্তু মাঝখানে যে কেটে যায় বছরের পর বছর, এই দীর্ঘ সময়ের পরিক্রমায় অভিযুক্ত কখনো নির্দোষ প্রমাণ হন, কখনো দোষী। তবে ফলাফল যাই হোক, আদালত আর জেলখানার মধ্যে ঘুরতে ঘুরতে জীবন থেকে চলে যায় যে মূল্যবান সময়, তা কি আর কখনো ফেরত আসে? মামলার সুরাহা হতে এত সময় লাগে কেন? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বিচারে বিলম্ব। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম, আপিল বিভাগের সাবেক বিচারপতি। আছেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এমপি, সাবেক আইনমন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার সহকর্মী মার্জিয়া মুমু। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দর্শক, আমরা শিরোনামগুলো পরে দেখার চেষ্টা করব, আমরা মূল আলোচনায় যেতে চাচ্ছি। আমরা যে বিষয়টি বলছিলাম যে আমাদের আজকে আলোচনার শিরোনাম বিচারে বিলম্ব, বিচারে কেন বিলম্ব হয়, আর বিচারে বিলম্ব হলে পরে বিচারপ্রার্থী মানুষগুলো যারা রয়েছেন তাদেরই কতটা দুর্ভোগ ভোগ করেন, সেগুলো জানার চেষ্টা করেছেন আমার সহকর্মী মার্জিয়া মুমু। আমরা মার্জিয়া মুমুর রিপোর্ট একটি রিপোর্ট বানিয়েছেন, আমরা মুমুর রিপোর্টটি দেখব, তারপর মূল আলোচনায় যাব। রবীন্দ্রনাথ তার প্রশ্ন কবিতায় লিখেছিলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। তবে আজ আমরা দেখাবো বিচারের বাণী কাঁদছে সরবে প্রকাশ্যে। অবিরাম ছুটে চলা এক আদালত থেকে অন্য আদালতে, বছরের পর বছর বিচারালয়ের প্রাঙ্গণ আর বারান্দা জুড়ে বিষণ্ণ মুখে ঘন্টার পর ঘন্টা এরা দাঁড়িয়ে থাকছেন। বিচার প্রার্থীর এই দীর্ঘ মিছিলে আছেন সন্তান কোলে মা, আছেন রোগে ভোগা শরীর নিয়ে হাজিরা দিতে, আছেন বৃদ্ধ সদ্য তারুণ্যে পা রাখা যুবক। শীত থেকে গ্রীষ্ম, বর্ষা থেকে বসন্ত, ঋতু বদল হলেও বিচার প্রার্থী এসব মানুষ একই স্থানে বিচারের প্রতীক্ষায়। 17 বছর ধরে আদালতের ঘরঘাট নিয়ে চলতেছি। 17 বছর পরও আমার মামলার কোনো ফয়সালা, কোনো বিচার পাইনি। আমার এখন বিশ্বাস যে আমি জীবিত থাকাকালীন এই মামলাটা রায় পাবো কিনা আমার সন্দেহ। আগে ছোটবেলায় শুনতাম যে বলে যে যার জীবনে মামলার সাথে জড়াইছে সে মনে হয় যে জীবনে কোনো পাপ করছে, বাস্তবে এসে সেটা দেখতেছি আর কি। খালি কষ্ট নি মা, কষ্টের কোনো সীমা নাই। আল্লাহ যে মাফ করে দে আমার বুলাই কেউ আল্লাহর কাছে মজি গান গা, কেউ আমার বুলারা বাড়ায় দেয়, কেউ খারাপ করে পারতো না। বিচার প্রার্থী এসব মানুষের অপেক্ষা কতটা দীর্ঘ হয়। সরেজমিনে সময় সংবাদ যখন খুঁজতে বের হলো, আমরা পেলাম চমকে দেওয়ার মতো কিছু তথ্য। ছোট সময় থেকে ওই শুনতেছি মামলা কষ্ট করছে, আমরা আমাকে বিয়ে দিছে, কষ্টে বন্ধু থেকে তারা তো পৃথিবীতে বুড়ো হয়ে গেলো। কাকা এখন বুড়ো হয়ে গেছে, কোন দিন মারা যায়। নবাবগঞ্জের শৈলা গ্রামের জ্যোৎস্না মণ্ডল, তার আর্তনাদ আমাদের জানান দিল 57টি বছর বিচারের জন্য আদালতের বারান্দায় চক্কর দিয়েও ভাগ্যে জোটেনি বিচার। আমার বাবা এই টাকা পয়সা হলে খালি ঢাকা গেছে, ঢাকায় মামলার তারিখ করছে, করে থেকে এরকম ঘোরাঘুরি কইরে শেষ তো আমার বাবা মারাই গেল। টাকা যদি আবার অনেক ডালা পড়তো তাইলে হয়তো হেরা বড় হেরাই করতো না, এই করে নিছে, এই করতো না, কতবার যে ডিগ্রি হয়েছে। বিচার না পাওয়াতে লক্ষণ মনের ভিতরে কষ্ট রাখা সে মারা গেছে। যাদের পয়সা আছে তারা হয়তো পয়সার দ্বারায় হয়তো এই বিপদ হইতে আরো মুক্তি পেত। কৃষক নিবারণ প্রামাণিক 1964 সালে নিজের 10 একর জমির অন্যের দখলমুক্ত করতে দ্বারস্থ হন আদালতের। কিন্তু নিম্ন আদালত 35 বছর পর যখন তার পক্ষে রায় দিলেন, ততদিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নিবারণ। এরপর প্রতিপক্ষের করা হাইকোর্টে আপিলটি নিষ্পত্তি হয়নি গেল 22 বছরে।
এরই মাঝে মারা গেছেন নিবারণের ছেলে লক্ষ্মীকান্ত। এখন তার ছেলে ননীগোপাল বয়ে বেড়াচ্ছেন মামলা, কিন্তু জানা নেই কবে আসবে চূড়ান্ত নিষ্পত্তি। আমরা দেওয়ানি কার্যবিধি সংশোধন করতে পারি, বিশেষ করে সমনের চ্যাপ্টারটা কিভাবে সমন জারি হবে, কারণ প্রত্যেকটা মানুষের হাতে এখন সেলফোন আছে, তার মোবাইলে একটা টেক্সট দিতে পারি যে তা আপনার বিরুদ্ধে এই মামলাটা হয়েছে, এবং সেটাকে কোর্ট কনসিডার করতে পারে, সেটাকে আইনের মধ্যে ঢুকাতে হবে। এছাড়া আরও আছে অনেক, আমাদের নিম্ন আদালতের বিচারকের সংকট আছে না, আমার নিম্ন আদালতের নথি রাখার মতো জায়গা নাই, সব লজিস্টিক সাপোর্ট বাড়াতে হবে, প্রযুক্তির ব্যবহার করতে হবে, তাহলে হয়তো কিছুটা মানুষের দীর্ঘসূত্রিতা কমবে। মামলা চক্রে আষ্টে পিষ্টে জড়িয়ে কুড়িগ্রামের এই ভুক্তভোগী গেল 11 বছর ধরে ধর্ষণের বিচার চেয়ে আদালতের বারান্দায় ঘুরছেন। পেশকার দেয় ডেট লম্বা করে 5 মাস 6 মাস এইভাবে ডেট দেয়। উকিলের কাছে যাই, আমি কি করব, পেশকারে ডেট দেয়, আমি কি করব, পেশকারের কাছে গেলে কয় ছাড়ের কথা, কয় ছাড়ে ডেট দেয়, আমি কি করব। এইভাবে আমি আসি দীর্ঘ এই 10 বছর 11 বছরই হয়। 2010 সালে ফেব্রুয়ারিতে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে করা মামলার বিচার ঝুলে আছে গেল 10 বছর ধরে। দীর্ঘ সময়ে মেলেনি বিচার, জন্ম নেওয়া সন্তান পায়নি স্বীকৃতি। যদিও আইন অনুযায়ী 180 দিনের মধ্যে বিচার পাওয়ার কথা ছিল ধর্ষণের শিকার এই ভুক্তভোগী নারীর। এদিকে বিচারের দীর্ঘসূত্রিতায় আটকে আছে সিরাজগঞ্জের জিল হোসেনের জীবন। 1975 সালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণটি শিক্ষা জীবনের সনদের জন্য আদালতে মামলা করেছিলেন। 11 বছরের আইনি লড়াই শেষে আদালত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে স্নাতকের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিলেও কর্তৃপক্ষ সময় নিয়েছে 14 বছর। 47 বছর বয়সে জিল হোসেনের হাতে যখন সার্টিফিকেট পৌঁছালো ততদিনে শেষ হয়েছে তার চাকরির সুযোগ। ক্ষতিপূরণ চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলে 2000 সালে জিল হোসেনকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আদেশ দেন। কিন্তু 2008 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রায়ের বিরুদ্ধে যে আপিল করেছিল তার শুনানি ঝুলে আছে 12টি বছর। তিনবার যতবার কেসে প্রত্যেকবারে সম্পূর্ণভাবে অ্যাডমিট হয়ে যায়। শেষ বয়সে আমার ন্যায্য বিচার চাই। প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেছে এই কেসের পেছনে আমি নিজেও অনেক দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু এখন এর ফলাফল পাচ্ছি না। বিচারের প্রতীক্ষায় সাংবাদিক সাগর সারোয়ারের বৃদ্ধ মা সালেহা মনির। 2012 সালের 11 ফেব্রুয়ারি নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনিকে। কিন্তু হত্যার 8 বছরে 79 বার সময় নিলেও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা। এখন আমি কাঁদি না, ওই আল্লাহ সুবহান তাআলার কাছে আমি সবসময় নামাজ পড়ে হাত উঠে মোনাজাত করে, আল্লাহ তুমি একদিন না একদিন বিচার করবা, আমি না দেখে যেতে পারি, পরবর্তী প্রজন্ম দেখে যাক, একদিন না একদিন হবেই বিচার। আমি যদি মা হয়ে থাকি, আমি যদি আমার সন্তান জন্ম দিয়ে থাকি, আমি যদি আমার সাগরের গর্ভধারিণী হয়ে থাকি, একদিন না একদিন হবেই এর বিচার। বিচার হয়নি 10 বছর আগে পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 124 মানুষের মৃত্যুরও। আবাসিক ভবনে রাসায়নিকের গুদাম রাখা মালিক আর তার সহযোগীরা মুক্ত বাতাসেই ঘুরে বেড়াচ্ছে, এমনকি তাদের বিরুদ্ধে হয়নি কোনো মামলা। এই ব্যাপারে অগ্রগতি জানতে সময় সংবাদ যখন বংশাল থানায় পৌঁছায় তখন তাচ্ছিল্যের সাথে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন পুরানো ঘটনা, তার কিছু করার নেই। ওই সময়কালের যেসব অফিসার তারা অনুযায়ী এই বিষয়ে তো অনুযায়ী নেই। বিচারালয়ের ঘাটে ঘাটে পয়সা গুনতে হচ্ছে বিচার প্রার্থী মানুষের, আর তাই আদালতের দরজায় কড়া নাড়তেই নিঃস্ব হচ্ছেন ভুক্তভোগী মানুষ। মামলার নথি দেখা, হাজিরা দেয়া, ওকালতনামায় সই, জামিননামা দেয়া, জামিন শুনানি, যে কোনো সেবায় বকশিশ বা খরচাপাতি ছাড়া এক পাও চলেন না আইনজীবী কিংবা বিচারালয়ের কর্মচারীরা।
এখানেই ঘটছে বিচারকের জাল স্বাক্ষরে ভুয়া জামিননামা করে শতাধিক দাগী আসামিকে আদালত থেকে ছাড়ানোর ঘটনা, নারী বিচার প্রার্থীকে যৌন হয়রানি আর সময় মতো এজলাসে বিচার কাজ পরিচালনা না করার ঘটনাও। এমনকি গুরুত্বপূর্ণ সব মামলার প্রয়োজনীয় নথিগুলো ফেলে রাখা হয়েছে অযত্নে, অবহেলায়। ডেটের পর ডেট পড়তেছে, টাকা টাকা খালি টাকা। প্রত্যেকটা রায়তে আমি চাই কাগজপত্র তোর আমার হারা ঘুষ দিয়ে বুঝলেন, ঘুষ দিয়ে এবার ওরা রাইছে আমি হাইকোর্ট করছে। একটা তদবিরকার আছে মাঝামাঝি পর্যায়ে, তাদের শরণাপন্ন হয়। তারপরে যারা বিভিন্ন কোর্টের স্টাফস যারা জালিয়াতির সঙ্গে যুক্ত থাকে, কাগজপত্র ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে, তাদের সঙ্গে যুক্ত হয়। কিছু লয়ারের সঙ্গে সম্পৃক্ত বড় টাকা অ্যামাউন্টের ভিত্তিতে, এবং একটা দালাল চক্র সক্রিয়। এই সমস্ত ক্ষেত্রে দুই একটা ঘটনা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে যেত তাহলে কিন্তু এগুলো আর ঘটতো না। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে কোনো জিনিসের নিয়ে যত বেশি কথা বলি কিংবা যত বেশি এটা নিয়ে শোরগোল করি, চূড়ান্ত বিচারে গিয়ে কিন্তু সেগুলো নিয়ে আমরা হয়তো খেয়ে হারিয়ে ফেলি। এইসব ঘটনায় সাম্প্রতিক সময়ে বিচারিক আদালতের 2 বিচারককে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উচ্চ আদালতে তদন্ত চলছে 3 জন বিচারপতির বিরুদ্ধে। বিভিন্ন সময় এ ধরনের ঘটনায় এখন পর্যন্ত 50টির মতো মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। গত 2 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রায়ের পর্যবেক্ষণে বিচার বিভাগকে জনগণের শেষ আশ্রয়স্থল উল্লেখ করে এখানে সংস্কার আর দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন। আদালতগুলোতে বিচারের অপেক্ষায় থাকা 40 লাখ মামলার পরিসংখ্যান তুলে ধরে এর তুলনায় বিচারকের অপর্যাপ্ততার চিত্র উঠে এসেছে সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান সংস্থা GIZ এর সাম্প্রতিক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে দেশে প্রতি 10 লাখ মানুষের বিচারিক সেবার জন্য আছেন মাত্র 10 জন বিচারক। মামলার জালে শুধু মানুষই নয়, আটকে আছে 41,000 কোটি টাকার বেশি রাজস্ব। সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আর উচ্চ আদালতে 1 যুগের বেশি সময় ধরে ঝুলে আছে 27,000 মামলা। বিচার বিভাগের দীর্ঘসূত্রিতাকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হাজার কোটি টাকার এসব রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলছেন সংশ্লিষ্টরা। আটকেই থাকা মানে শুধু 41,000 কোটি টাকা আটকেই থাকা না, এর সাথে আরও ভবিষ্যতের কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়া। কারণ এইটা যদি নিষ্পত্তি হয় তখন এই উদাহরণ দিয়ে আর কেউ মামলা করবে না বা করতে পারবে না। কিন্তু এইটা যেহেতু কোর্টে বিচারাধীন আছে, সুতরাং সামনের যা কিছুই করা হচ্ছে বলা হচ্ছে এটা কোর্টে কেস আছে। অবস্থায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানালেন, বিচারের দীর্ঘসূত্রিতা কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম চালু হবে, যেখানে শ্রেণীবিন্যাস করে অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিনের পুরনো মামলাগুলোর নিষ্পত্তি করা হবে আর ডিজিটালাইজেশনের মাধ্যমে রোধ করা হবে জামিন জালিয়াতি। এটা ক্রাশ প্রোগ্রাম নেওয়া হবে। আমাদের আইনজীবীদের পক্ষ থেকে পুরনো মামলাগুলো মেনশন করে শুনানি করার জন্য ব্যবস্থা নেব। এবং আমরা একটা জিনিস করছি যে মামলার শ্রেণী বিভাগ ভাগ করছি। এই যে জামিন জালিয়াতি যা রোধ করতে হলে প্রথমে তো আমাদের ডিজিটালাইজ করতে হবে। যিনি সার্টিফাইড কপি দিবেন, যে আদালত থেকে আমরা সার্টিফাইড কপি তুলে আনবো, সেটা যদি আপলোড করে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এখানে বসে চেক করে নিতে পারবো এই সার্টিফাইড কপিটা সঠিক কি, এখানে কোনো জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে কিনা না। এই যদি আমরা যদি ডিজিটালাইজ না করা পর্যন্ত এটা সমস্যা একদম সম্পূর্ণ সমাধান করা সম্ভব হবে না। ফৌজদারি বিচার ব্যবস্থায় 4টি পক্ষ: পুলিশ, রাষ্ট্রপক্ষ, আদালত, কারা কর্তৃপক্ষ। এদের যে কারো একটি ভুলে অপরাধী বেরিয়ে যায় হাসি মুখে, আর নিরাপরাধকে দিন গুনতে হয় কারাগারের অন্ধকার কুঠুরিতে। মিরপুরের বেনারসি কারিগর মোহাম্মদ আরমান, বৃদ্ধা মা, স্ত্রী আর সন্তানকে নিয়ে কোনো মতে দিন কাটানো হতদরিদ্র মানুষটিকে 2016 সালের 27 জানুয়ারি বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় পল্লবী থানা পুলিশ। আরমানকে বলা হয় তার নাম শাহাবুদ্দিন বিহারি, আর মাদক ব্যবসায়ের দায়ে তার 10 বছরের সাজা হয়। পুলিশ করেছিল, সকালে বাসার থেকে বাইরে দাঁড়ালাম রাস্তায়, দাঁড়াবার পরে পুলিশ আয়া ধরলো। আসল দারোগা দাম করে একটা পিস্তলের বাড়ি দিয়ে গাড়ি উড়াই দিল, লয়ে যায় থানায় রাখলো 10-15 মিনিটের মতন। তারপরে কি হলো নিজে বলতে পারি না, যা দেখি আমি ঢাকা মেডিকেল 5-6 দিন পর। ক্রিকেটে যে সময় নাম ডাকে আমি বললাম এই নাম আমার না,
আমার নাম আরমান। ওই এই নামে পাঠাই দিল, কোনো কাগজ আইছে এই নামে যাও। ডান্ডা বেরিয়ে একটা লোহা লাগানো আছে, উঠাইছি ছেলেটাকে, উঠাইয়া একটু খাবার দিলাম, ছেলেটা কান্দাকাটি করলে চুপ করাইলাম, চুপ করে মুখটা ধোয়া একটু খাবার দিলাম, খাইলো, খাওয়ার পরে পুলিশ নিয়ে চলে গেল সন্টর জেলে। অন্য মানুষের মামলা আমার ছেলেকে দিয়ে দিছে, নিয়ে যায় 10 বছরের সাজা। আমার ছেলের কোনো ইয়ে নাই। বিনা অপরাধে 5 বছর কারাভোগের পর জানা গেল সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী শাহাবুদ্দিন এলাকাতে মুক্ত বাতাসে ঘুরছে, আর তার অপরাধের সাজা ভোগ করছে নিরাপরাধ আরমান। তদন্তে বেরিয়ে আসে শাহাবুদ্দিনের সাথে পল্লবী থানার 4 পুলিশ সদস্যের যোগসাজশের কথা। পরিকল্পিতভাবে এই আরমানকে এই মামলাতে ফাঁসানোর উদ্দেশ্যে এই তদন্তকারী কর্মকর্তা অন্য লোকজনের যোগসাজশে এই কাজটি করেছে। এবার আমরা বলতে চাই, জাস্টিস উইল প্রিভেল, জাস্টিস উইল উইন। স্বাধীনতা আর মুক্তি সংগ্রামের 50তম বছরে বিচারহীনতার কালো দাগ ধুয়ে মুছে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় ন্যায় বিচার পাবে প্রতিটি মানুষ। ধন্যবাদ। দেখছিলাম আমার সহকর্মী মার্জিয়া মামুর তৈরি করা রিপোর্টে। স্যার, পুরো রিপোর্টটি আপনি দেখেছেন। রিপোর্টে বেশ কয়েকটি কেস স্টাডি দেখানোর চেষ্টা করেছে। এর মধ্যে হচ্ছে আপনার 57 বছর ঝুলে আছে একটি দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা এরকম দীর্ঘ সময় ধরে ঝুলে আছে। এখানে দেখিয়েছে যে একটি মামলা, সাগররুনি হত্যাকাণ্ড মামলা, আজকে 11 ফেব্রুয়ারি, এটি স্যার 9 বছরের তদন্তই শেষ হয়নি, 79 বার সময় নিয়েছেন। এবং স্যার আপনারাই হাইকোর্ট থেকে তদন্ত সংস্থা পরিবর্তন করে দিয়েছিলেন। এর আগের যে তদন্ত সংস্থা ছিল তারা হত্যাকাণ্ডের 45 দিনের মাথায় ব্যর্থতা স্বীকার করে নিলে পরে তদন্ত সংস্থা পরিবর্তন করা হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। তো স্যার এরকম প্রেক্ষাপট হয়তো 2-3টি বা 4-5টি আজকের রিপোর্টে দেখানো হয়েছে, আরও হয়তো খুঁজলে অনেক পাওয়া যাবে। তো স্যার আসলে উপায় কি, মানুষ কোথায় যাবে? আপনাকে ধন্যবাদ। এমন একটা ইস্যু নিয়ে আজকে আপনি আলোচনা শুরু করলেন যেটা আমাদের দেশে বিচার ব্যবস্থা যখনকার থেকে শুরু হয়েছে বলে আমার মনে হয় সেই থেকেই এটা বিরাজমান, এবং সেই থেকেই সাধারণ মানুষ এর ফল ভোগ করতেছে, ভুক্তভোগী হচ্ছে হিসাবে আর কি। আমরা 57 বছরের একটা মামলা দেখলাম, 57 বছর সে মামলাটি জজ কোর্টে ট্রায়াল কোর্টে ছিল, 35 বছর ট্রায়াল কোর্টে ছিল। আচ্ছা, 35 বছর ট্রায়াল কোর্টে ছিল, মোট 57 বছর। মোট 57 বছর। এখন একবার চিন্তা করেন তো, সিভিল মামলা সম্পত্তি অধিকারের এস্টাবলিশ করার জন্য এক ভদ্রলোক মামলা করেছেন, বিচারকের কাছে গিয়েছেন, তিনি সেটা না করে তিনি মারামারি করতে পারতেন, গুন্ডামি করতে পারতেন, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে পারতেন, কিন্তু তিনি সেগুলো করেননি। আইনের প্রতি বিশ্বাস রেখে উনি আইনের কাছে আত্মসমর্পণ করে কোর্টে যেয়ে মামলা করেছেন, কিন্তু উনি ফল কি পেলেন? ওই সময় মামলা করার সময় যারা তার মামলা বিরোধিতা করেছিল তারা তো এতদিন নিশ্চয়ই তাকে বলেছে যে কি পেলেন মামলা করে, এবং উনি নিজেও আজকে ভাবতে পারেন যে এই মামলা করে আমার কি লাভ হলো। এই যদি হয় আমাদের বিচার ব্যবস্থার অবস্থা, তাহলে আমাদেরকে অবশ্যই আমি মনে করি খোল নলটা উল্টিয়ে এটাকে আবার ঠিক করতে হবে। এ ঠিক করার মধ্যে আইন বদল লাগবে, এই ঠিক করার মধ্যে বিচারক নিয়োগ বাড়াতে হবে, এই ঠিক করার মধ্যে জনগণের সম্পৃক্ততা আনয়ন করতে হবে, এবং বিচারকদেরও অবশ্যই এ ব্যাপারে আপনার একমত হয়ে কাজ করতে হবে যে আমরা এই বিচার একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করব। এইটা না হলে শুধু মামলা করে ঘুরিয়ে ফিরিয়ে কোনো লাভ হবে না। আমরা কি দেখি আমাদের সমাজে, যাদের টাকা পয়সা আছে তারা একটু বড় লোক, তারা টাকা ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় আপনার টাকা খরচ করে বিভিন্ন স্টেজে একেবারে মামলা শুরু থেকে শুরু করে আপিল বিভাগের শেষ হওয়া পর্যন্ত এর বিভিন্ন স্টেজে শোনা যায় বা বলা হচ্ছে যে যাদের টাকা পয়সা আছে তারা টাকা পয়সা খরচ করে বিভিন্নভাবে খরচ করে আপনার এগুলোকে দেরি করাচ্ছে অথবা বিচারে বিভ্রাট করাচ্ছে।
এখন প্রশ্ন হলো এইটা থেকে আমাদের বাঁচতে হলে কি করতে হবে? অবশ্যই শক্ত হাতে এটাকে ধরে এইটার ব্যবস্থা নিতে হবে যেন এটা করতে না পারে। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, ইনভেস্টিগেশন রিপোর্টের ভিতরে একটা কথা আসছে যে আপনার আইনে তারিখ বলে দেওয়া আছে যে এতদিনের মধ্যে মামলা শেষ করতে হবে। 180 দিন, 120 দিন বিভিন্ন মামলার রূপে। কিন্তু এইটা আছে কি, এটাকে বলা হচ্ছে ডাইরেক্টরি, ম্যান্ডেটরি না। তার বিচারকদেরকে ডাইরেকশন দেওয়া হয়েছে তুমি এতদিনের ভিতরে বিচার শেষ করবা, এই পর্যন্তই। কিন্তু শেষ না করলে কি হবে এটা কিছু বলা নেই। কাজে এই আইনটাই আমি মনে করি সম্পূর্ণ একটা কি বলবো, এটা কোনো কাজে লাগে না জনগণের, কারণ ডাইরেক্টরি বলে পিছিয়ে যাচ্ছে। আবার আপনার সঙ্গে একটু যুক্ত হবো। অ্যাডভোকেট আব্দুল মতিন ঘোষ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। স্যার একটি কথা বলছিলেন যে খোল নলচে বদলাতে হবে এবং বদলাতে গেলে আইন বদলের দরকার। ঘোষ ভাই, আপনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন মাননীয় সংসদ সদস্য। তো এখন এই আইন বদলানোর জন্য আমাদের কি করা যেতে পারে, কিংবা আইন বদলে আমরা কতটুকু সুফল পাবো যদি আমাদের সিস্টেম বদল না হয়? বিচারের যে বিলম্ব, এটা আজকে বহু বছর যাবৎ চলে আসছে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। বিচার বিলম্ব করা, ন্যায় বিচার অস্বীকৃতি করা সামিল। এটার জন্য বহুমাত্রিক প্রয়াস প্রয়োজন, যে আপনার আইন এবং শুধু আইন না, প্রসিডিউরাল ডিফেক্টস, এই আমাদের প্রসিডিউর ফর ট্রায়াল অ্যান্ড ইনভেস্টিগেশন, এইটাকেও পরিবর্তন যুগোপযোগী করতে হবে। 17 কোটি লোকের দেশ, 1200-1400 লয়ার কোর্টে জাস্টিস, অ্যাপিলেট ডিভিশনে 7 জন জাস্টিস, হাইকোর্টে মাত্র 99 জন জাস্টিস। এই এত অল্প সংখ্যক বিচারক দিয়ে এই যে 40 লক্ষ মামলা শেষ করতে আগামী 15 বছর লাগবে, যে আর একটা মামলা দায়ের না হয়। আর যদি মামলা দায়ের হয় কত বছর লাগবে জানি না। এই জন্য ইমিডিয়েট নাও মিনিমাম আরও 2000 বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন। আপনার এটার মধ্যে দেরি করলে হবে না। আর তাছাড়া এই আমাদের আদালতও 2000 আদালত সৃষ্টি করতে হবে, 2000 মিনিমাম। এখন বিচারক আছে কম, এদের পক্ষে সম্ভব না। আপনার অন্যান্য দেশে অনেক বেশি বিচারক, ভারতে এবং অন্যান্য দেশে। তা আমাদের দেশের যে সিস্টেমটা, মানুষ ন্যায় বিচার প্রাপ্তির জন্য আদালতে আসে। তো ন্যায় বিচার প্রাপ্তির জন্য এসে মানুষ অবিচারের শিকার হয় দীর্ঘ সময়। আপনি দেখেন কতগুলি বৈধ বিষয়, উকিল, মোহরি, পেশকার, পিয়ন, হোটেলওয়ালা, রিক্সাওয়ালা, বাসওয়ালা, 18 ঘাটে লঞ্চওয়ালা, 18 ঘাটে টাকা দিতে হবে। একের মধ্যে কোনো মাপ নাই। আপনি গেলে উকিলকে টাকা দিতে হবে, এটা কি ছাড়বে কেউ? পেশকার সাহেবের টাকা দিতে হবে। উকিল পায় এক পক্ষ থেকে, হয় বাদী পক্ষ, বিবাদী পক্ষ, অথবা 3 সাক্ষী থেকে। আর পেশকার সাহেবরা পায় 4 পক্ষ থেকে, বাদীর তো টাকা পায়, আসামের তো টাকা পায়, সাক্ষী তো টাকা পায়, আবার অনেক রকম সাক্ষী আছে, টনি টাউটেও টাকা পায়। তো একজন পেশকারের যে পরিমাণ বাড়ি গাড়ি আছে, একজন বিচারক অ্যাবিলিটি বিচারক হয়ে রিটায়ার করলে তার কিছু থাকে না। এখন এইগুলি দৃশ্যমান কঠোর নিষ্ঠুর বাস্তবতা, এগুলোকে আমাদের বিবেচনায় আনতে হবে। এখন দেখেন যে চার্জ শুরু হয়, বিচার শুরু হয় উইথ দি ফ্রেমিং অফ চার্জ, মানে বিচার শুরু হয় অভিযোগ গঠনের পর দিন থেকে, ওই দিন থেকে। আমি অনেক মামলা করেছি, দলাদের মামলা, কি বলে এইসব মামলায় 60 জন 70 জন আসামি, 2 বছর পরে চার্জশিট দেয়। হাকিম করে গিয়ে 1 মাস পর 15 দিন পর ডেট দেয়। ওই হাকিম সাহেবের বিবেকে বলায় না, চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত আপনি ডেট দিচ্ছেন কেন, আন্ডার হোয়াট অথরিটি? তাতে কী লাভ হলো? এই বিবেকটা আপনার নাই, জুডিশিয়াল মাইন্ড অনেকেরই নাই। কারণ এই জায়গায় বসলে অনেকের হুঁশ থাকে না, আমি কি অনুরে। জাজেস, লয়ার্স, উই আর অল স্লেভস অফ ল অ্যান্ড দি কনস্টিটিউশন। আমরা আইনের চাকর, তুমি বড় লাট না। আপনি যে দেখতেছেন 60টা লোক আসতেছে, 1 মাস পর পরে ডেট দেন, আপনি ডেট দিবেন টিল কমেন্সমেন্ট অফ দি ট্রায়াল, অর্থাৎ ট্রায়াল শুরু হয় উইথ দি ফ্রেমিং অফ চার্জ।
আপনি যেহেতু কগনাইজেবল অফেন্স পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে, সেহেতু তারা আপনার কাছে বেলের পুলিশের অ্যারেস্ট এড়াবার জন্য বেল নিতে আসে। বেল নিতে আসলে আপনি কী করবেন? তাকে বেল দিবেন টিল কমেন্সমেন্ট অফ দ্য ট্রায়াল, মানে যেদিন থেকে মামলা শুরু হবে। মামলা শুরু হবে কোন দিন? যেদিন অভিযোগ গঠন হবে। ক্লিয়ার? ওয়াই ডোন্ট ইউ ডু ইট? আইন লাগবে কেন? আপনার বিবেকই যথেষ্ট। এটা ইংরেজি জুডিশিয়াল মাইন্ড, বিচারিক মননশীলতা। নট অল জাজেস আর ব্লাইন্ড, দেয়ার আর সাম জাজেস হার্টও নাই, বিচারিক মননশীলতাও নাই, আত্মাও নাই। এই লোকটা দেখলে মনে হয় না কেন যে ওনার মতো আমার বাবা আছে বাড়িতে, ভাই আছে, চাচা ছিল। তা আপনার দেখলে আমরা যখন প্রথম কোর্টের কাছে আসতাম দেখতাম এই যে বুড়া মানুষ, এইচডিও, তখনকার এইচডিও ছিল, তুমি করে বলে, তার বাবার সমান লোক, তুমি তুমি এদিকে দাঁড়াও, তুমি আসলে না কেন? আপনার এইটা ওই হাকিম চিন্তা করলো না যে চার্জশিট তো হয় নাই, দেন ওটা কি হচ্ছে দা ল, আইনের দৃষ্টিতে তার আসামি না। যেদিন চার্জ ফ্রেমই হবে সেদিন থেকে আপনি বিচার তার আসামি মনে করতে পারেন। আর আসামিকে? আসামি হলো তোমার দেশের বাপ, ভাই, চাচা। আইন বলে এভরি অ্যাকিউজড মাস্ট বি প্রিজিউমড ইনোসেন্ট টিল হিজ গিল্ট ইজ প্রুভড। এই যে লোকটা আদালতে দাঁড়ায় আছে, তোমার বাবার মতো নিষ্পাপ, বিচারকের এটা মনে করতে হবে। তোমার বাবার মতো নিষ্পাপ, তুমি তাহলে দোষী মনে করো কেন? 3টা খুনের মামলা আছেন তো, বিচার হওয়ার পরে ম্যান্ডেট অফ ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স ইজ প্রত্যেকটা মানুষকে নিষ্পাপ মনে করতে হবে। আদালত আপনি বিচার কাছে দর্শক লাইনে আছেন, ফোনটা নিয়ে আসছি। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ সরকার, আমি ঠাকুরগাঁ থেকে বলছি। জি বলুন। আমার সম্মানিত মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন, উনি একজন পার্লামেন্টারিয়ার এবং উনি অভিজ্ঞ পার্লামেন্টারি আমার কাছে জানা মতে, আরেকজন বিচারপতি আছে আমার জানা মতে। সংবিধানের ৭৭ অনুচ্ছেদে নাইপাল বা নেপাল এত সুন্দর একটা আমাদের ধারা আছে, মাননীয় এমপি সাহেব উনি পার্লামেন্টের সদস্য, নাইপালটা 1972 সাল থেকে আজ পর্যন্ত আছে, ওটা এখনো কেউ পূরণ করে নাই। ওনার কাছে অনুরোধ থাকলো, তাহলে বিচার বিলম্বিত হবে না আমার বিশ্বাস। জি, এটা আপনার পরামর্শ বা মন্তব্য, নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করবো। খসরু ভাই বলবেন নাকি স্যার বলবেন? দর্শক বলুন। নেপাল আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। আজকে 50 বছর হয় প্রায় দেশ স্বাধীন হয়েছে, আমরা প্রায় উদ্যোগ নেই, এখন এটা করা হয় নাই। তো একজন নেপাল দিয়ে আপনার যে সব সমস্যার সমাধান হবে এটাও ঠিক না। আমাদের আর্টিকেল 77 যেটা আছে, তবে এটা একটা অন্যতম ব্যবস্থা থাকবে বিচার বিভাগের সমান্তরাল। তারও অন্যান্য দেশে যেমন নর্থিয়ান কান্ট্রিগুলোতে অনেক অম্বুডসম্যান আছে, একাধিক। আমাদের দেশে থাকতে পারে, থাকতে কোনো আপত্তি নাই। তো এটা ব্যাপারে সরকার হয়তো চিন্তা ভাবনা করছে বা করবে, এটুকু আমি বলতে পারি। জি, খসরু আপনাকে ধন্যবাদ, আপনার সঙ্গে যুক্ত হবো। স্যার, এই যে খসরু ভাই যে প্রসঙ্গটি তুলেছেন যে বিচারকের বিচারিক মনের প্রয়োগ, জুডিশিয়াল মাইন্ড যেটাকে বলা হয়, একটু উদাহরণ দিই স্যার। এই গত সপ্তাহে হাইকোর্টে একটি মামলা শুনানির জন্য এসেছে। সেই মামলাটি কি জামিন শুনানি করতে এসেছেন একজন স্ত্রী বলছেন যে তার স্বামী তাকে অপহরণ করেছে, এই অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। তো স্ত্রী নিজে বিচারিক আদালতে হাজির হয়ে বলেছেন যে আমি অপহরণ হইনি। তো তারপরেও সেই স্বামীকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। হাইকোর্টে যখন এসেছে, হাইকোর্ট পর্যবেক্ষণে বলেছেন, এই গত সপ্তাহে আমাদের টেলিভিশন শো, বিভিন্ন টেলিভিশন রিপোর্টটি গিয়েছে, হাইকোর্ট বলেছেন যে এই বিচারটি করার ক্ষেত্রে বিচারক তার বিচারিক মনের প্রয়োগ করেননি। তো এইরকম ধরনের একটি উদাহরণ আমরা যদি বলছি, হয়তো 1টি 2টি বা এরকম গণমাধ্যমে আসে না, তো এরকম আরও রয়ে যায়। তো এই জায়গাটি একটু আলোচনা করবেন যে বিচারিক মনের প্রয়োগ এবং প্রয়োগ না করার পেছনে অনেকে আবার ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের অভিযোগও তোলেন। ওই যে 18 ঘাটে টাকা দিতে হয়, খসরু ভাই বিষয়টি বলছিলেন, এই জায়গাটা স্যার একটু। আসলে বিচারিক মনের প্রয়োগ এইটা আমি বলবো যে প্রত্যেকটি বিচারকের প্রথম দায়িত্ব তার সেই মানসিকতা নিয়ে কাজ করা, যে আমি যে কাজটা করব আমি বিচারিক মন আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লাই করে যেটা কারেক্ট বলে উনি মনে করবেন, হি মে বি রং, ডাজন্ট ম্যাটার, কারণ উপরের কোর্ট আছে, কিন্তু উনি যেটা কারেক্ট মনে করবেন সেইটার কাজ, সেই অনুযায়ী উনি কাজ করবেন। এবং সেখানে উনি যে বিচার করছেন, বিচার করতে গেলে যে মানসিকতা দরকার সেইটা ওনাকে শো করতে হবে, এবং সেটা করতে হবে তাকে। এই যে কেসটার কথা আপনি বললেন, এটার মতো দুঃখজনক মামলা তো হতেই পারে না। কারণ স্ত্রী স্বামী এদের মধ্যে কিডন্যাপিং হয় না, রেপও হয় না নর্মালি, এক্সেপশনালি হতে পারে, নর্মালি হয় না। কিন্তু এখন উনি যদি
তাকে জেল দেন, একজনকে মানে স্বামীকে জেল দেন, তাহলে হাইকোর্ট তো ঠিকই বলেছে। কিন্তু আমি মনে করি যে এই পর্যন্ত হাইকোর্টে আসতে যে লোকটি 10 বছর জেল হয়েছিল, তার যে হেনস্থা হলো, 5 বছর কেটে গেছে জেলে, তিনি 5 বছর, এই যে হেনস্থাটা হয়েছে, এই হেনস্থার জন্যই আমাদের দেশে আমি মনে করি আইনে এখন কম্পেনসেশন সিস্টেম আনা দরকার। ধন্যবাদ। আমার সহকর্মী মুমুকে একটু শুনে আসি। মুমু, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। মুমু, এই রিপোর্টটি করতে গিয়ে আপনি অনেকের সঙ্গে কথা বলেছেন যারা বিচারের দীর্ঘসূত্রিতায় পড়েছেন এবং প্রতিনিয়ত কোর্টে আদালতে আপনারা সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন। তো একটু বিষয় বলবেন তো, যাদের সঙ্গে আপনি অন্ততপক্ষে এই রিপোর্টটি করার জন্য কথা বলেছেন, নিবারণের কথা আপনি বলছেন, যিনি 57 বছর ধরে মামলা করে অবশেষে তিনি দুনিয়া থেকে চলেই গেছেন, তো কি পরিমাণ টাকার খরচ হয় তাদের, আর তাদের আর্থিক অবস্থা আপনি কেমন দেখে এসেছেন এই 57 বছর মামলাটি চালাতে গিয়ে? নিবারণের পুরো পরিবারটি হচ্ছে একেবারে নিঃস্ব এবং মানে আমার দেখা মতো এতটুকু জীবনে সবচেয়ে হতদরিদ্র হচ্ছে সেই পরিবারটি। তারা 5 সদস্যের বর্তমানে পরিবারটি রয়েছেন এবং তাদের যখন আমি সেই বাসায় গেলাম, তারা মাত্র দুপুরে খাবারের জন্য তারা 5 জন মানুষের জন্য তারা মাত্র 1 কেজি চাউল তিনি বসিয়েছেন এবং মাত্র একটি তরকারি তিনি হচ্ছেন, তাও পাশের একটা গ্রাম যেহেতু সেখান থেকে বাগান থেকে তিনি মানে শাক কুড়িয়ে উনি হচ্ছে সেই পরিবারটি হচ্ছে দিন যাপন করছেন। এবং এই পুরো মামলাটি 57 বছরের যে মামলা চক্র, তার মধ্যে নিবারণ, তার বড় ছেলে লক্ষণ প্রামাণিক, তারা দুজনেই মারা গেছেন। এখন তার যে ভাই রয়েছেন তিনি হচ্ছেন পরে তার কাঁধে এসে পড়েছে এই মামলাটির বিচার এবং তার সাথে যুক্ত হয়েছেন লক্ষ্মীকান্তের বড় ছেলে। এবং পুরো পরিবারটি শুধু তারা এবং অন্য যারা রয়েছেন তারা প্রত্যেকেই হতদরিদ্র এবং তারা প্রত্যেকেই মামলাগুলো চালাতে গেলে বা তারা আমি বলবো যে তারা অলৌকিক শক্তি নিয়ে তারা বিচার পাওয়ার লড়াই এখনো আছেন, কিন্তু তারা আসলে অত্যন্ত মানবিক জীবন তারা হচ্ছে যাপন করছেন। জি ধন্যবাদ। অথচ তারা 10 একর জমির মালিক। খসরু ভাই, যদি 10 একর জমি মামলার রায় তাদের পক্ষে এসেছে ট্রায়াল কোর্ট থেকে 35 বছরে, তো অন্ততপক্ষে 10 একর জমির মালিকানাও তাদের নেই যে তারা জীবনটা নির্বাহ করবেন, এরকম একটি বিষয়। খসরু ভাই, একটু যে ভিন্ন প্রসঙ্গে আসতে চাচ্ছিলাম, আপনি যেটি বলছিলেন যে বিচারক বাড়াতে হবে এবং বিচারকের সংখ্যা বাড়াতে হবে, তো এইটার পাশাপাশি আরেকটি বিষয় আমরা উদ্যোগ যেটি নিয়েছেন, স্পিডি ট্রায়াল, বিভিন্ন মামলার ক্ষেত্রে ট্রাইব্যুনাল করে দেওয়া হচ্ছে, এই মামলাগুলো দ্রুত বিচার শুনানিতে যাবে বা দ্রুত রায় হবে। তো এটি কি আসলে কি বলা যায় একটা টোটকার মতো, এটি কি খুব বেশি সফল হয়েছে আপনি মনে করেন? এটা পরিষ্কৃত ভাষায় বলা মুশকিল, যেটা মক্কেলটা বলে স্যার এরা ভাউতা কেন, একই জজ, এই যে ডিস্ট্রিক্ট জজ, ওনারা আপনি এডিশনাল কি ডিস্ট্রিক্ট জজ বানিয়ে দিচ্ছেন, ওই নারী নির্যাতন চার্জ দিচ্ছেন, কি বিভিন্ন চার্জ দিচ্ছেন, ম্যান ইজ ওয়ান। আপনি বিচারকের সঙ্গে না বাড়াই মুখোমুখি বাড়ালেন, কাগজে বাড়ালেন, সংখ্যা বাড়ছে, সে বিচার করবে কিভাবে? এইটা মনোযোগ দিয়ে ভাবতে হবে। এটা একটা বহুমাত্রিক প্রক্রিয়া, প্রয়াস লাগবে। আপনি যে কথা বলতেছেন, এক কথা একটা টোটকায় একটা মেডিসিনে একটা ড্রপ মেডিসিন এটা রক্ষা হবে না। এখানে আমাদের মন মানসিকতা, বিচারকদের, আইনজীবীদের মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাকে মনে করতে, আমি যখন কলেজে আসি, আমার সিনিয়র একজন ভদ্রলোক মানুষ ছিলেন, উনি আমরা বলতেন, খসরু যে লোকটা তোমার কাছে আসলো বিচার প্রার্থী মানুষ, তুমি চিন্তা করবা এই লোকটা যদি তোমার পিতা হতো, আপন ভাই হতো, কি করতা? সেভাবে কাজ করবা। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট মানি, মানি উইল চেজ আফটার ইউ। টাকা তোমার পিছিয়ে দৌড়াবে। আমি দেখলাম তাই ঠিক, টাকা চাইতে হয় না, এমনি দেয়। তা আমি দেখলাম তুমি কম কম করে অনেক টাকা হয়ে যায়, এক কেসে একটা মানুষকে জবা করতে হয় না। এই বিষয়গুলো একটা বহুমাত্রিক প্রয়াস লাগবে, সকলকে শুনতে হবে। ইতিমধ্যেই আমি আইন বিচার ও সংসদীয় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, ওখানে অনেকগুলো প্রস্তাব এনেছি, সরকারের কাছে দিয়েছি, আইনমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, তারপরে আর কোনো অগ্রগতি নাই। দিয়েছে ঠিকই, অগ্রগতি নাই। তা আমি বললাম যে একটা আইন করি না কেন, যে বিচারকরা যখন সাহায্য করছে না, যে এই যে 65 জন লোক, 70 জন লোক, 100 জন লোক প্রতি 15 দিন বা 1 মাস পরে পরে আসতেছে, চাষির হচ্ছে 2 বছর বা 3 বছর পরে, এইটা আসবে কেন? এই অবিচারটা তো আমরা রাষ্ট্র করছি, এই অধিকার তো আমাদের নাই, এটা অপরাধ। হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি তাকে বেল দেন টিল ফ্রেমিং অফ চার্জ। এটা করতে আইন, এটা ছোট্ট 1 লাইনে একটা আইন করেন, অথবা বিচারকদের বলেন, যাতে আমি জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে ক্লাস নেই, মাঝে মধ্যে উনিও নেয়। তা আমরা এই কথাগুলি বলি, তখন এই যে ইয়াং জাজেসরা চোখ বড় করে রাখে, কথা তো ঠিক। এখানে বসা মানে আমাকে জাস্টিস কৃষ্ণার, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের জাজ, তিনি বললো যে আমি চিন্তা করি দিস ম্যান হ্যাজ কাম ফ্রম কর্ণাটকা আপ টু দিল্লি,
এই লোকটা আসতে কত পয়সা খরচ হয়েছে, কত বাসে উঠছে, আবার ট্রেনে উঠছে, এইভাবে আসছে। এইভাবে চিন্তা না করলে তো আমি বিচার করতে পারবো না। দিস লুঙ্গিওয়ালা জাজ, আমি আইনমন্ত্রী থাকতে ওনাকে দাওয়াত জানছিলাম, জাস্টিস কৃষ্ণায়ার, তাকে বলে গুরু অফ আওয়ার জুডিশিয়ারি, জাস্টিস ডেলিভারি সিস্টেম। উনি বললো যে কর্ণাটকা থেকে দিল্লি পর্যন্ত আসলো। আমি চিন্তা করি কোথায় খাইলো, কোথায় টাকা পেলো, কীভাবে দিল্লি থেকে স্টার্ট করলো। আমাদের দেশেও মনে করেন ঢাকায় মামলা হবে, নবাবগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকে আসবে অনেকগুলি লোক। এগুলি ভাড়া দেয় কে, দুপুরে খাওয়ায় কে? এটা কিন্তু সবাই টাকা দেয় না, একজনে চালায়, বাদী বা বিবাদী একজন বা 2-3 জনে চালায়। তো এইভাবে যদি 1 বছর মামলা চলে, এখানে ফকির হয়ে যাবে। এই যে ধরেন আপনাদের মানে হাইকোর্টে কিংবা আমাদের আপিল বিভাগ বা সুপ্রিম কোর্ট এই পর্যন্ত আসার আগে মামলাটি যখন একজনের বিরুদ্ধে দায়ের হয়, একজন পুলিশ কর্মকর্তা তদন্ত করেন, আসামি গ্রেফতার করেন, ট্রায়াল কোর্টে যায়, ইত্যাদি প্রক্রিয়া শেষ করে পরে এখান পর্যন্ত আসে। তো এই পর্যন্ত আসার আগে, আমি কথাটা শেষ করতে পারি না, একটু শোনেন। জি, আমাদের দেশে 5 জন লোক অপরাধ করলে 25 জনকে আসামি করা হয়, 3 জন অপরাধ করলে 30 জনকে আসামি করা, রাইট? এই অবস্থা। এই যে মিথ্যা মামলার সরাসরি আমাদের দেশে মানুষ অনৌদ মিথ্যা কথা বলে। আপনি যে ফৌজদারি কোর্টগুলিতে যান, দেখবেন জোহর নামাজের আজান দেওয়ার সাথে সাথে টোটাল মসজিদ ভর্তি হয়ে থাকে, 1 তলা 2 তলা 3 তলা, এত মানুষ নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ, নামাজ দেওয়া পরে এসে টুপিটা খোলার আগেই আপনার গোষ্ঠা ছাড়া ফাইলটা খুলে না, ফাইলটা খুলে না এই যে নামাজি মানুষটা। তো এখন আমাদের বাড়ি থেকে দিল মানলে পরে ত্রিপুরা রাজ্য আগরতলা আপনার গুলি করলে একটা টিপরা মিথ্যা কথা বলে না। আমাদের বন্ধুবান্ধব অনেক গেছে ইন্ডিয়াতে, ইয়েতে অনেকে হিন্দু তো গিয়েছে। তো ওখানে গিয়ে ট্রায়াল শুরু করার আগে তাকে জিজ্ঞেস করতে হয় আপনার বিরুদ্ধে অমুক মাসের অত তারিখ অতটার সময় আপনি এই অপরাধ করেছেন, আপনার জবাব কী? তো টিপরা কয় কী বলে কোরা জমি খাইছে, ক্ষেত খাইছে, আমি মারছে। উকিল আরে না, তুমি বলবো তুমি নির্দোষ। কয় না, আমি মারছে, কী সাজা যদি দিয়ে দে। এই কথাটা আবার জজ সাহেবের পিয়ন শুনেছে, শুনে গিয়ে জজ সাহেব বলছে স্যার এই কথা বাইরে আলোচনা শুনে আসলাম। কোন কেসটা, কত নম্বর কেসটা দেখি লম্বা লোকটা একটা পাঠানোর মতো। তো জজ সাহেব বলছে তো হাকিম চার্জ ফ্রেম হবে, উকিল ছেড়ে দিয়েছে, তুমি বলবা নির্দোষ। সে তার নির্দোষ বলে না, মানে আমি কুড়ায় খাত খেয়েছে, আমি মারছে। তো হাকিম বললো জজ উকিলকে এই লোকটাকে আমি সাজা দিলে আমার পাপ হবে, আপনি একটা কাজ করেন আমি তাকে টিআরসি দিয়ে দিই। টিআরসি মানে টিল রেজিং দি কোর্ট, হাকিম যখন উঠবে চলে যাবে। আর আপনি যে ফি নিছেন অন্তত 2,000 টাকা তারা দিয়ে দেন, আর 2,000 টাকা আপনি নেন, এই 4,000 টাকা। তো এটা ইনসাফ। এই হলো আমাদের বাড়ি থেকে আগরতলা, মেঘালয়, এরা তো মিথ্যা বলে না। আমরা যে খ্রিস্টানদেরকে নাচারা বলে হুজুররা ইউরোপে দেন, নেভার টেল লাই, ই গো টু জাপান, এবার মিথ্যাকার বলে চিনি না। হ্যাঁ, এখন আমাদের কালচারটা টোটাল সংস্কৃতির পরিবর্তন লাগবে। আপনার মামলা মানিয়ে এলো অর্ধসত্য অর্ধমিথ্যা, মানে মিথ্যা মামলাই বেশি, 90% মিথ্যা। যদি বলা হয় খসরু ভাই সত্য মামলায় মিথ্যা সাক্ষী লাগে। জি, আমি স্যার যে প্রশ্নটা খসরু ভাইকে করতে চাচ্ছিলাম, এই যে ধরেন স্যার অনলাইন লাগবে, অনলাইন ট্রায়াল শুরু করতে হবে। এই হাইকোর্ট পর্যন্ত আসার আগে স্যার আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম খসরু ভাইকে, যে হাইকোর্ট পর্যন্ত আসার আগে সে তো হচ্ছে আপনার ট্রায়াল কোর্ট পেরিয়ে তারপরে আসে। তো যখন মামলাটি দায়ের হয়, খসরু ভাই যদি বলছে 5 জন আসামি অপরাধী হলে 25 জনের বিরুদ্ধে মামলা হয়, তো এই মামলাটি হওয়ার পরে যারা তদন্ত করেন পুলিশ এবং ট্রায়াল কোর্টে যখন আসলো, তারা যদি একটু কনসিয়াস হন, একটু সচেতনভাবে দেখেন, তাহলে তো আমাকে 57 বছর ধরে বা 35 বছর ধরে এই ঘানি টানতে হয় না এবং হাইকোর্ট পর্যন্ত আসতেই হয় না, তার আগেই নিষ্পত্তি করা সম্ভব। ওই জায়গাতে একটু সচেতনতার সুযোগ রয়েছে কিনা এবং উচিত কিনা স্যার, মানে নিচের দিকের কোর্টগুলোতে? এখানেই দেখেন আপনি যে একটা কেসে যদি 30 জন আসামি থাকে, আমরাই বলি যে 30 জন কি 4 জন আসল আসামি, বাকিরা ফালতু জায়গায় বাজাই দেওয়া হয়েছে আর কি, হ্যারাসমেন্ট করার জন্য। এখন এইটা যদি পুলিশ সাহেবরা পরবর্তীতে ম্যাজিস্ট্রেট সাহেবরা তারা যদি এইটা আইডেন্টিফাই করে যাদের দোষ নাই তাদেরকে ছেড়ে দেন, তারা কিন্তু 3-4 জনে চলে আসলো কেসটা, তখন জেনুইন যে আসামি তার বিচার হবে, বিচারে যা হওয়ার তাই হবে। কিন্তু হ্যারাস পিপুলের নাম্বার অনেক কমে যাবে। কিন্তু এইটার মানসিকতাই আমাদের নাই, কারণ আমাদের মানসিকতা হলো ওকে আসামি করছি একজন আসামি দোষী তা না, ওর সঙ্গে 20টা আসামি করতে হবে, টোটাল ফ্যামিলি, টোটাল গোষ্ঠী এইভাবে করতে হবে, না করলে আমার একটা নতুন শব্দ, পুরানো শব্দই হুকুমের আসামি।
যে লোকটা হুকুম উনি বংশের মুরব্বী, হয়তো আসন নামাজ পড়তেছিল বা জোহর নামাজ পড়তেছিল, ওনারা দিয়ে দিয়েছে হুকুর আছে। কারণটা কি রিসার্চ করে দেখলাম, তো কারণটা হলো এই, উনি তো জানিই না কোথায় জমির মধ্যে কোন পাত্রে হয়েছে, দক্ষিণ পাত্রে না পূর্ব পাথরে কোথায় হয়েছে, তো ওনারা দিয়ে দিচ্ছে হুকুম আসামি। কেন দিচ্ছে জানেন? এই মামলাটা গায়ে মোহাম্মদ ভরে একদিন আপোষ করবে। তখন এই ভদ্রলোকের ছেলেরা সিলেট থেকে চট্টগ্রাম থেকে চাকরি করে, তারা ফোন করবে ভাইটাকে যে গ্রামে থাকে, ভাই যত টাকা লাগুক আমার বাবা যেন কার গ্রাত না ওঠে, তুই আমাদের সবগুলো সম্পত্তি দিয়ে দাও। তো ওই সাইকিতে বাপটাকে দাদাকে মুরব্বীকে সাজা দিয়ে দেয়। আমরা এই পেশা প্রায় 43 বছর 50 বছরের কাছাকাছি উপলব্ধি করি, এদের সাইকিরা জানি। স্যার আরেকটা বিষয় খুব ছোট করে, ট্রায়াল করতে অনেক রায় হয় স্যার, আমরা শুনি বিভিন্ন সময় জনতুষ্টির রায়, ট্রায়াল করতে রায় হয় যে একেবারেই যে কি বলে যে পাইকারি দরে সাজা দিয়ে দেওয়া হলো, মৃত্যুদণ্ড বা যাবজ্জীব ইত্যাদি। আপনাদের হায়ার কোর্টে এসে অনেকে নির্দোষ প্রমাণিত হন, তখন এরকম ব্যাপার হয় যে ওখানে গেলে যেহেতু খালাস হয়েছে নিশ্চয়ই কোনো প্রভাব বিস্তার করা হয়েছে, তো আপনারা তো স্যার এই বিষয়টা নিশ্চয়ই সাক্ষ্য প্রমাণ ইত্যাদি যেগুলো আসে সেগুলো বিশ্লেষণ করেই দেন। তো এই স্যার এই জনতুষ্টির রায়, মানুষকে তুষ্ট করার জন্য রায়, বা কি বলে যে মানুষ চাচ্ছে এরকম হোক, এরকম রায় দেওয়ার প্রবণতা একটু রোধ হওয়া দরকার কিনা? জনতুষ্টির রায়টা তো এখন শুনতেছি, আমি জানি না, কিন্তু এটা কোনদিন আগে শুনিনি। কারণ আমি আগেই বলছি যে ম্যাজিস্ট্রেট সাহেব বা জজ সাহেবরা যে রায়টা দেন ট্রায়াল কোর্টে, সেটা হি মে কমিট এ মিস্টেক, সেটা আপিলে ঠিক হবে, কিন্তু উনি ওনার বিবেক অনুযায়ী উনি যেটা সত্য মনে করবেন উনি সেই অনুযায়ী রায় দেবেন, এবং এইটাই আমাদের আশা তাদের কাছে। ঠিক, কারণ হলো কি আপনার মানুষ হিসেবে ভুল হতে পারে। একটা কথা আছে, জাজেস আর এন্টাইটেলড টু পাস wrong order, wrong judgment, provided the same is bona fide. ওনার to the best of his knowledge, experience, expertise উনি রায় দেয়। তো সুতরাং এই রায়টা আবার কয়েকবার যাচাই হয়, উপর আদালতে যায়, তার উপর হাইকোর্টে যায়, তারপর সুপ্রিম কোর্টে যায়, যা এটা হয় আর কি। সুতরাং আমাদের দেশে তো সবাই অনন্ত মিথ্যা কথা বলে, কিচ্ছু ঘটনা বানায়। জি স্যার, আমরা খুশি সেটা আশা করি। আরেকটা লাইন বলি, জি, আদালতে কিছু লোক আছে, পুলিশ থানায় কিছু লোক আছে মামলা লেখেন, তো তারা বলে কি তোমার মামলাটা শক্ত করে লিখে তুমি ভালো পয়সা দিবা, স্যার দেন, তো দাদারে বাবারে সব নিয়ে আসে, এদের শাস্তি হওয়া উচিত। আইন আছে কিন্তু প্রয়োগ নেই। জি ধন্যবাদ খসরু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সঙ্গে বিচারপতি স্যার আপনাকে অনেক ধন্যবাদ। মার্জিয়া মোমো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।